এপিসোড 87 এর শুরুতে দেখা যায় ওয়াপল, চেজ আর কুরুমারিমো ক্যাসলের বাইরে দাঁড়িয়ে আছে। চপার এসে ডক্টর কোরিয়াকে বলে যে ওয়াপল ফিরে এসেছে। লুপিও উপর থেকে তাদেরকে দেখে ফেলেছে। সে বলে এদেরকে তো আমি উচিত শিক্ষা দিব। ওয়াপল দাঁত বের করে হাসতে থাকে আর বলে ক্যাসলের আসল রাজা ফিরে এসেছে। এখন আমি আবার আমার রাজত্ব শুরু করব। চেজ বলে ক্যাসলের উপরে একটি পতাকা দেখা যাচ্ছে। সেখানে ডক্টর হেইলুকের পতাকা উঠতে থাকে। ওয়াপল বলে এটা আবার কে লাগিয়েছে, আর আমার পতাকাই বা কোথায় গেল। ডক্টর কোরিয়া আর চপার বাইরে বেরিয়ে আসে। ডক্টর কোরিয়া বলে আমি তোমার পতাকা জ্বালিয়ে দিয়েছি, এখানে আর তোমার কোনো জায়গা নেই। এখন তুমি এই দেশ থেকে বিদায় হও আর দূরে কোথাও গিয়ে মরো। তখনই লুপি দৌড়ে বের হয়ে আসে এবং গাম পিস্টল চালিয়ে দেয় ওয়াপলের উপর। ফলে সে মাউন্টেন থেকে নিচে পড়তে থাকে, কিন্তু সেজার কুড়োমারিমো তাকে ধরে ফেলে। লুপি বলে তখন আমার পেটে দুজন অসুস্থ লোক ছিল, তাই আমি পালিয়েছিলাম। এখন এর বদলা আমি নিয়েই ছাড়বো। সানজিও বাইরে বেরিয়ে আসে। ডক্টর কোরিয়া বলে তুমি কি তাকে চিনো? লুফি বলে তারা আমার শিপে অ্যাটাক করেছিল, সে আমার শিপ খেয়েছিল, এর মূল্য তো তাকে দিতেই হবে। সানজি বলে এই কাপড়ে কি তোমার ঠান্ডা লাগছে না? লুফি কাঁপতে কাঁপতে বলে এখানে তো অনেক শীত। অপল উঠে বলে আমার মাথা এখন খারাপ হয়ে গেছে, আমি তোমাকে খেয়ে ফেলবো। সানজি বলে একটু অপেক্ষা করো, সে গরম কাপড় পরার জন্য ভেতরে গেছে। তপার সানজিকে বলে তার হাত লম্বা হয়েছিল, এর মানে কি তার কাছেও ডেভিল ফুটের পাওয়ার আছে? সানজি বলে সে একজন রাবার ম্যান। অপুল বলে আমার ক্যাসলে ওই নোংরা পতাকা লাগানোর সাহস তোমাকে কে দিয়েছে? ডক্টর কোরিয়া বলে আমি এই ক্যাসলকে ডক্টর হেরলুকের কবর বানিয়েছি। অপুল দাঁত বের করে বলে ওই বোকা ডক্টরের কথা বলছো তুমি? সে সেসকে পতাকাটি জ্বালিয়ে দিতে বলে। তপার বড় ফর্মে ট্রান্সফর্ম হয়ে বলে আমি বেঁচে থাকতে কখনোই এমনটা হবে না। সানজি ডক্টর কোরিয়াকে বলে তুমি কি লড়াই করতে পারবে ওল্ড লেডি? ডক্টর কোরিয়া তার মাথায় মেরে বলে ওল্ড লেডি কাকে বলছো? কুরোমারিমো ডক্টর কোরিয়ার দিকে কিছু একটা ছুরি মারি। সানজি সেটা পা দিয়ে আটকিয়ে ফেলে, কিন্তু সেটা সানজির পায়ে আটকে যায়। সানজি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেটা তার পা থেকে পড়ে না। কুরোমারিমো বলে এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির চমৎকার। এদিকে লুফি এসে কাপড় খুঁজতে থাকি। নামি বলে বাইরে কি চলতেছে? লুফি বলে লড়াই চলতেছে, কিন্তু আমার কাপড়গুলো কোথায়? নামি বলে তুমি আমারটা পরতে পারো। লুফি বলে তোমার কাপড় খুবই ময়লা। নামি বলে এটা তোমার থেকেও কুল। লুফি বলে ঠিক আছে, আমার গরম হলেই হলো। সে নামির জ্যাকেট পরেই দৌড় মারে। অপরদিকে কুরোমারিমো আরো দুইটা বল বানিয়ে সানজির উপর আটকিয়ে দেয়। চপার সেগুলো ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার গায়েও আটকাতে থাকে। তেজ তার তীরে আগুন লাগায়। চপার সানজির গায়ে বল লাগিয়ে পালাতে পালাতে বলে রিকয় প্ল্যান। তেজ সানজির গায়ে আগুন লাগিয়ে দেয়। এই সুযোগে চপার তাকে পাঁচ মারতেই যাচ্ছিল, কিন্তু ওয়াপল তাকে সাইড করে দেয়। ফলে চপার ওয়াপলের মুখে ঢুকে যায়। সে চপারকে চিবাতে থাকে। এমন সময় লুপিও দৌড়ে আসতে থাকে। সানজি বলে আমার পা ধরো। লুপি তার হাত লম্বা করে সানজির পা ধরে ফেলে। সানজি জোরে কিক মারে। লুপি পুরো রকেটের স্পিডে এসে ওয়াপলের সাথে ধাক্কা খায়। অফুল গিয়ে আবার রবসনের সাথে ধাক্কা খায়, ফলে বেচারা রবসন আকাশে উড়ে যায়। টপার বলে তোমরা তো অনেক চমৎকার। সানজি তার কথায় মনোযোগ না দিয়ে লুপিকে বলে তুমি নামিসানের জ্যাকেট কেন পরেছো? সে সেটা খোলার চেষ্টায় লেগে পড়ি। অফুল বলে মনে হচ্ছে তাদেরকে আমার ডেভিল ফুটের আসল পাওয়ার দেখাতেই হবে। আমি এখন দেখাবো মান্স মান্স ফ্যাক্টরি। শেষ তাদেরকে বলো আজকে আমি কি কি খেয়েছি। শেষ বলে ক্যানন, সাথে ক্যানন বল, গান পাউডার আর একটি বাড়ি। লুফি বলে সে আসলে কি খেতে পারে না। অপুল তার নতুন ফর্মে ট্রান্সফর্ম হতে থাকে। তার মাথা থেকে ক্যানন বেরিয়ে আসে। তার হাত দুটো ক্যাননে পরিণত হয় এবং পেট থেকে দরজা জানালা বের হয়ে আসে। তার এই ফর্মের নাম আছে ওয়াপল হাউস। লুফি বলে এটা তো অসাম। ওয়াপল, চেজ আর কুড়োমারিমো দুজনকেই খেয়ে ফেলে। লুফি বলে সে তো তার নিজের লোকদেরই খেয়ে ফেললো। এরপর ওয়াপলের হাত এবং মাথা থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণ পর তার পেট থেকে দরজাটি খুলে এবং সেখান থেকে চেজ আর কুড়োমারিমো মার্জ হয়ে বের হয়ে আসে আর বলে আমি হচ্ছে ড্রাম কিংডমের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা চেজ মারিমো। সানজি বলে তারা তো একজনের কাঁধে আরেকজন উঠে আছে। লুফি বলে এটা তো অনেক কুল। সানজি বলে এটা কুলের কি আছে? ডক্টর হেইলুকের পতাকার দিকে ওয়াপল ক্যানন চালিয়ে দেয়, ফলে সেখানে একটি ধামাকা হয়। লুফি বলে একটি পাইরেট ফ্ল্যাগ এখানে আবার কি করছে? চপার রেগে অ্যাটাক করার জন্য দৌড় লাগায়। তেজ মারিমো তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু চপার তাদের হাত থেকে বেঁচে বড় ফর্মে ট্রান্সফর্ম হয়ে ওয়াপলের মুখে একটি পাঁচ মারতেই যাচ্ছিল। তখনই তার ডক্টর হেইলুকের কথা মনে পড়ে। সে বলেছিল মানুষকে কখনো ঘৃণা করো না চপার, এদেশের রাজা প্রজা সবাই হার্টের রোগে আক্রান্ত, তাই চপার পাঁচ মারতে পারে না। এই সুযোগে ওয়াপল তার উপর ক্যানন চালিয়ে দেয়। এদিকে লুফি উপরে উঠে নামের জ্যাকেট ছিঁড়ে ডক্টর হেইলুকের পতাকাটি আবার লাগিয়ে দিয়েছি। লুফি বলে তুমি একজন ফেক পাইরেট ছিলে তাই না? তাই তুমি জানো না একটি পাইরেট ফ্ল্যাগ কতটা মূল্যবান। তুমি নিজের জীবনকে বিপদে ফেলতে পারো না। একটি পাইরেট ফ্ল্যাগ এমন কোনো জিনিস নয় যেটা কেউ মজা করার জন্য টাঙ্গিয়ে রাখি। অপল আবারও একটি ক্যানন চালায়, কিন্তু ধোঁয়া সরতেই দেখা যায় লুফি পতাকার ভাঙ্গা অংশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লুফি বলে আমি জানি না এটা কার ফ্ল্যাগ, কিন্তু আমি এতটুকু তো বুঝতে পারছি যে যদি কেউ এই পতাকাকে রক্ষা করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারি, তাহলে এটা মজা করার জন্য লাগানো হয়নি। এটা এমন কোনো ফ্ল্যাগ নয় যেটা তুমি হাসতে হাসতে ভেঙে ফেলবি। চপার শুধু অবাক হয়ে দেখতে থাকি। চপার বলে তাহলে এরাই হচ্ছে সত্যিকারের পাইরেট। অপুল আবারও ফায়ার করার জন্য রেডি হয়। সানজি তাকে আটকানোর জন্য দৌড় মারি, কিন্তু তার মেরুদণ্ডের হাড় এখনো ঠিক হয়নি,
তাই সে বরফের মধ্যে পড়ে যায়। সানজি তবুও যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডক্টর কুরিয়া তার বাকি হাড়গুলো ভেঙে ফেলে আর বলে ডক্টরের কথা শোনো না কেন তোমরা। তাই চপার পাঞ্চ মারতে যায়, কিন্তু সেজমারিমো তাকে আটকায়। চপার আবারও ছোট হয়ে যায়। সেজমারিমো বলে কত ধরনের আজব প্রাণী রয়েছে এই দুনিয়ায়। এদিকে লুপি তার হাত পিলারের সাথে রেখে নিজেকে স্টেজ করে ফুল স্পিডে নিচে আসে, ফলে সবাই নিচে পড়ে যায়। চপার বলে তুমি কি ঠিক আছো? লুপি বলে আমার শরীর রাবার দিয়ে তৈরি, তাই এসবে আমার কিছু হয় না। সেজমারিমো আর ওয়াপল আবারও দাঁড়িয়ে যায়। লুফি চপারকে বলে তুমি তাদেরকে সামলাও, আমি ওই অ্যানোয়িং মাউথকে দেখছি। চপার অকারণের গোল্ডেন বল বের করি, আর এদিকে বেচারা অকারণ। এরপর দেখানো হয় বিগ হর্নের সিন। সেখানে ভেবে ডাল্টনকে জাগানোর চেষ্টা করতে থাকি। তখনই সেখানে 20 MDS আসে। একজন ডক্টর বলে তার শরীর পুরো জমে গেছে, কিন্তু সে এখনো বেঁচে আছে, আমরা তাকে বাঁচাতে পারবো। জোরু বলে এখানে তো অনেক ডক্টর দেখছি, কিন্তু তারা তো বলেছিল এখানে মাত্র একটি ডক্টরই আছে। ওসব বলে তারা হচ্ছে অপুলের প্রাইভেট ডক্টর, লোকজন তাদেরকে বিশ্বাস করতে পারে না। তারা বলে তোমরা ডাল্টন সানকে মেরে ফেলবি। একজন ডক্টর বলে তাকে বাঁচাতে হলে আমাদের উপর বিশ্বাস করতেই হবে। সে তার মাস্ক খুলে ফেলে আর বলে আমরা লোকদের সাহায্য করতে চাই, কিন্তু অপুলের ভয়ে আমরা কিছু করতে পারিনি। এদিকে সফার বলে এটা গোল্ডেন বল নয়, এটা হচ্ছে রাম্বল বল। এর ইফেক্ট 3 মিনিট পর্যন্ত থাকে, কিন্তু 3 মিনিটেই যথেষ্ট তোমাদেরকে হারানোর জন্য। সফার রাম্বল বল খেয়ে নেয়। সেজমারিমো তীরে আগুন লাগিয়ে সফারের দিকে মারে। সফার বলে ওয়ার্ক পয়েন্ট, লেগ বুস্ট। সফার রেইনডিয়ার ফর্মে ট্রান্সফর্ম হয় তীর থেকে বেঁচে যায়। সেজমারিমো বলে আমরা তোমার ডেভিল ফুড সম্পর্কে জানি, তুমি হচ্ছে ডাল্টনের মতো জোয়ান টাইপ ডেভিল ফুড ইউজার। সফার বলে হেভি পয়েন্ট ওয়েট বুস্ট। সেজমারিমো বলে জোয়ান টাইপ ইউজাররা মাত্র 3টা ফর্মেই ট্রান্সফর্ম হতে পারে, আর আমরা এখন পর্যন্ত সফারে 3টা ফর্মেই দেখেছি। সেজমারিমো 4টি হাতুড়ি বের করে চালিয়ে দেয়। সফার বলে জাম্পিং পয়েন্ট, জাম্প বুস্ট। সে অনেক উপরে লাফ দেয়। এটা হচ্ছে সফারের নতুন ফর্ম। সেজমারিমো বলে এটা আবার কেমন ফর্ম? লুফি আর ওয়াপল নিজেদের মধ্যে লড়াই বাদ দিয়ে সফারের ফাইট দেখতে থাকি। সফার বলে গার্ড পয়েন্ট, ফার বুস্ট। এবার সফারের ফর্ম আবারও চেঞ্জ হয় এবং সে সেজমারিমোর আঘাত থেকেও বেঁচে যায়। সেজমারিমো বলে এটা কিভাবে সম্ভব? জোয়ান টাইপরা তো মাত্র 3টা ফর্মে ইউজ করতে পারে। সফার বলে এটা হচ্ছে রাম্বল বলের চমৎকার, আমি 5 বছর রিসার্চ করার পর এটি বানিয়েছি। এটা খাওয়ার পর আমি 7টা ফর্ম ইউজ করতে পারি। লুফি বলে 7টা ফর্ম, অনেক কুল। সেজমারিমো আবারও অ্যাটাক করার জন্য আসতে থাকে। চপার এবার আর্ম পয়েন্ট ইউজ করে তাদের হাতুড়িগুলো ভেঙে দেয়। এরপর সেজমারিমো 4টা এক্স বের করে চালায়। চপারও ডজ করে, কিন্তু তাদের ফোর্সের কারণে বিল্ডিংয়েও কাট লাগে। সেজমারিমো বারবার অ্যাটাক করতেই থাকে। চপারও তার ফর্ম চেঞ্জ করে শুধু ডজ করতে থাকে। এরপর সে একটু দূরে এসে ব্রেন পয়েন্ট মানে তার ছোট ফর্মে ট্রান্সফর্ম হয়। সে সেজমারিমোকে স্ক্যান করে তার উইক পয়েন্ট খুঁজতে থাকে। লুফি বলে সে নিশ্চয়ই বিম মারবে। সানজি বলে সে আবার বিম কোথা থেকে মারবে। লুফি বলে আমি শিওর সে বিম মারবে। সেজমারিমো অ্যাটাক করার জন্য আসতে থাকে। ততক্ষণে চপারের স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। সে তাদের উইক পয়েন্টে পাঁচ মেরে তাদেরকে ডাউন করে দেয়। লুফি বলে এই রেইনডিয়ার তো অনেক কুল। এরপর উসবদের দেখানো হয়। সেখানে ভেবি নামির জন্য চিন্তা করতে থাকি। উসব বলে তুমি সবার জন্য এত চিন্তা কেন করো? নামি, ডাল্টন, আরাবাস্তার লোকেরা, এত বোঝা তোমাকে কাঁধে নিতে হবে না। নামি লুফি আর সানজির সাথে আছে, তাই তাকে নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। শুধু তাদের উপর বিশ্বাস রেখো। ভিভি বলে সে ঠিকই বলেছি, আমি একটু বেশি টেনশন করেছি। জোরো উসবের নাকে টোকা মারতে মারতে বলে তুমি এসব বলছো কারণ তুমি মাউন্টেনে উঠতে ভয় পাচ্ছ। তখনই ডাল্টন লাঠিতে ভর করে ঘর থেকে বেরিয়ে আসি। 20 MDS তাকে ঠিক করে দিয়েছি। গ্রামবাসীরা তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু সে তাদের কথা না শুনে ক্যাসেলের দিকে যাওয়া শুরু করি। তার অবস্থা অনেক খারাপ হয়ে আছে, তাই সে ঠিকমতো হাঁটতেও পারছে না। উসব তার সামনে বসে বলে আমি তোমাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাব, কিন্তু সে ডাল্টনকে ঠিকমতো তুলতেই পারে না। জোরো শুধু দেখতে থাকি। সে জানে এখন তাকেই ডাল্টনকে নিয়ে যেতে হবে। জোরো তাকে কাঁধে তুলে বলে চলো এখন ক্যাসলে যাওয়া যাক। উসবের মাথা গরম হয়ে যায়, কারণ তার ইজ্জতের ফালুদা হয়ে গেল। সে জোরোর পায়ে কিক মারতে থাকে আর বলে আমি আমার আসল পাওয়ার এখনো ইউজ করিনি। ভেবিও তাদের সাথে যাওয়া শুরু করে। একজন লোক বলে ওখানে একটি রশির রাস্তা আছে, আর একজন বলে আর তো কোনো রশির রাস্তা আছে বলে আমাদের জানা নেই। ওই লোকটি বলে কেউ একজন ওই রশির রাস্তা তৈরি করেছে, যেটা গেস্টেকে ক্যাসলের সাথে কানেক্ট করেছে। এদিকে সানজি লুফিকে বলে অপুল কোথায় গেল। অপুল সুযোগ বুঝে ক্যাসলে ঢুকে গেছে। লুফিও দৌড় লাগায় ক্যাসলের দিকে। সানজি হামাগুড়ি দিয়ে ভেতরে যেতে যেতে বলে ওখানে তো নামি স্যান আছে। এদিকে নামি রুম থেকে বের হয়ে নিচে অপুলকে দেখতে পায়। অপুল বলে তুমি নিশ্চয়ই স্টোহেডের ক্রু মেম্বার। নামি বলে তুমি কি বিষয়ে কথা বলছো? আমি কোনো স্টোহেডকে চিনি না, আমি তো একজন নেভিগেটর। সে ওখান থেকে চলে যেতে থাকে। অপুল উপরে এসে বলে এসব মিথ্যা কথায় কে বিশ্বাস করবে। সে নামের পিছনে পড়ে যায়। নামি একটি সিঁড়ি দিয়ে নিচে নামে, কিন্তু অপুলের মোটা পেটের কারণে সে আটকে যায়। সে এবার নিজেকেই খাওয়া শুরু করে এবং নিচে আসে। এরপর সে পাতলা ওয়াফুলে ট্রান্সফর্ম হয়। তার এই ফর্মের নাম হচ্ছে স্লিম ওয়াফুল। সে নামিকে ধরে ফেলে। তখনই লুফির কি ঘেঁষে পড়ে তার মুখে। সে দূরে গিয়ে ওয়ালের সাথে ধাক্কা খায়। লুফি বলে তুমি আগে থেকে পাতলা হলে কিভাবে? নামি এসে তার মাথায় মেরে বলে আমার জ্যাকেট ছেঁড়ার সাহস তোমাকে কে দিয়েছে? আমি 28,800 বেরি দিয়ে এটি কিনেছিলাম। লুফি বলে এটা আমি ছিঁড়িনি। নামি বলে এখন এই বিষয়ে কথা বলে কি হবে? সেরা জিনিস তো আর ভালো হয়
হয়ে যাবে না? এখন আমাকে ৩ গুণ বেশি করে মোট ১ লাখ বেরি দিলেই হবে। মনে করো যে আমি লোন হিসেবে তোমাকে সেগুলো দিয়েছি। লুফি বলে, আমি এতগুলো টাকা কিভাবে দিব? অপুল বলে, স্টোর হেড, এবার আমি আমার আসল পাওয়ার দেখাবো। এটা হচ্ছে অস্ত্রের কারখানা। এখানে হাজারো রকমের ওয়েপন আছে। আমি যখন সেগুলো খাবো তখন দেখতে পাবে আমার ভয়ানক রূপ। সে দরজার চাবি খুঁজতে থাকি, কিন্তু সেটা খুঁজে পায় না। তাই সে ওখান থেকে পালিয়ে আরো উপরে ওঠা শুরু করে। নামি বলে, তাহলে এটা অস্ত্রাগারের চাবি? আমি তো ভেবেছি কোনো ট্রেজার রুমের চাবি হবে। মানে সে সেটা চুরি করে নিয়েছিল। তখনই সেখানে সানজি হামাগুড়ি দিয়ে আসে আর বলে, নামি-চান, তুমি কি ঠিক আছো? নামি বলে, তোমার আবার কি হয়েছে? তুমি কেন হামাগুড়ি দিচ্ছ? সানজি বলে, তুমি কি আমার জন্য চিন্তা করেছিলে? তার নজর কোথায় পড়ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে অপল উপরে এসে একটি বড় ক্যাননের উপর থেকে চাদর সরায়। লুফিও তার পিছু পিছু সেখানে চলে আসে। অপল ক্যানন চালিয়ে দেয়, কিন্তু ক্যানন থেকে পাখির বাচ্চা বেরিয়ে আসে। এরপর গেস্টের সিন দেখানো হয়। সেখানে লোকজন রশির রাস্তার বিষয়ে কথা বলতে থাকে। এই রশিটি সোজা অপলের ক্যাসেলকে কানেক্ট করে। জোরোর একটি গাড়িতে করে যেতে থাকি। জোরো বলে, এখান থেকে তো অনেক ভালো ভিউ আসছে, কিন্তু মনে হচ্ছে লোকজন একটু বেশি উঠে পড়েছে। উৎসব একটি লোককে বলে, তাড়াতাড়ি প্যাডেল ঘুরাও। ডালটনের ওই দিনের কথাগুলো মনে পড়তে থাকি, যেদিন হেরিলুক মারা গিয়েছিল। সফারকে যেতে দেওয়ার কারণে অপল তার অবস্থা খারাপ করে দেয়। এরপর তাকে জেলে আটকে রেখে বলে, এখানে পচে মরু। তেজ এসে তাকে মারতে মারতে বলে, এখনো সময় আছে, তার কাছে ক্ষমা চাও। অপরদিকে অপল বলতে থাকি, আমি হচ্ছি কিং। লুপি তার মুখ চেপে বলে, তুমি কিং হও আর গড হও, তুমি মহান নাকি মহান না, এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি হচ্ছি পাইরেট। অপুল বলে, এটা ম্যাটার করে স্টোর হেড। ড্রাম কিংডম হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্টের মেম্বার। বাই দ্য ওয়ে, ওয়ার্ল্ড গভর্নমেন্ট হচ্ছে 20টা রাজার একটা সংগঠন, এবং এটার আরেকটা মেম্বার কিংডম হচ্ছে অ্যারাবাস্তা। মূলত ওয়ার্ল্ড গভর্নমেন্টের কোনো একটা মিটিং এ ভিভিও গিয়েছিল, এবং সেখানেই তাকে ডালটন দেখেছিল। অপুল তার মুখ থেকে একটা ক্যানন বের করে চালিয়ে দেয়। এরপর দেখানো হয় জোরোদের। ডালটন অনেকগুলো ডায়নামাইট বের করে বলে, সবাই শোনো, আমি যখন ক্যাসেলের ভিতরে ঢুকবো তখন সবাই বাইরে বরফের মধ্যে শুয়ে পড়বে। এদিকে অপুল দাঁত বের করে হাসতে থাকে। সে মনে করেছে সে লুপিকে হারিয়ে দিয়েছে, কিন্তু উপর থেকে লুপি তার পেছনে ল্যান্ড করে এবং তাকে জোরে ছুরি মারে। অপুল এসে উপরে একটি পিলারে আটকে যায়। লুফিও উপরে উঠে আসে এবং বাজুকা চালিয়ে দেয় তার উপর, ফলে সে দূরে উড়ে যায়। চপার এসব কিছু নিচ থেকে দেখতে থাকি। ফাইনালি জোরোদের গাড়ি ক্যাসলের কাছে চলে আসে। উসব বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি সামনে গিয়ে দেখছি তোমরা আমার পিছু পিছু আসতে পারো। কিন্তু জোরো তার আগেই চলে যেতে থাকে। তাই উসব তার পিছু পিছু উপরে উঠে আসে। জোরোর পোশাক দেখে লুপি তাদের উপর অ্যাটাক করে দেয়। এরপর সে দাঁত বের করে হাসতে থাকে। জোরো বলে, আমাদের উপর কেন অ্যাটাক করছো গাধা? লুফি বলে, তোমার পোশাক দেখে আমি ওয়াফুলের লোক মনে করেছিলাম, তাহলে তোমরাও চলে এসেছো। কিন্তু উসব, তুমি তো আসতে চাইছিলে না। উসব বলে, আমার সামনে মাউন্টেন থাকবে আর আমি সেখানে উঠবো না, এরকমটা কখনো হতে পারে? তাই আমিও চলে আসলাম। ভি বলে, আমরা রশির রাস্তা দিয়ে এসেছি। ডালটনও উপরে উঠে আসে। সে বলে, ওয়াফুল কোথায়? লুফি বলে, আমি তাকে আকাশে উড়িয়ে দিয়েছি। ডালটন বলে, তাহলে তার সাগরেদরা কোথায়? লুফি বলে, রেইন দিয়ে তাদেরকে হারিয়ে দিয়েছে। চপার একটি গাছের পিছনে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। তাকে দেখে ডালটন বুঝতে পারে ওই দিন যে মনস্টারকে সে আটকিয়েছিল সেটা আসলে চপারই ছিল। বাকি লোকজনও উপরে উঠে আসে। তারা চপারকে দেখে মনস্টার বলে। উসবও মনস্টার মনস্টার বলে চিৎকার করতে থাকে। ফলে চপার ওখান থেকে পালিয়ে যায়। লুফি উসবের মাথায় মেরে বলে, কেন তাকে মনস্টার বলছো? সে হচ্ছে আমাদের নতুন ফ্রেন্ড। লুফিও তার পিছনে দৌড়ানো শুরু করে। চপার একটি জায়গায় বসে ডক্টর হেইলুকের কথাগুলো মনে করতে থাকে। লুফিও সেখানে আসে। এরপর তারা আবারও দৌড়ানো শুরু করে। জোরো ডক্টর কোরিয়াকে দেখে বলে, এটা তো ওই বুড়ি যে আমাকে জঙ্গলে ফেলে এসেছিল। ডক্টর কোরিয়া তার মাথায় মেরে তাকে ডাউন করে দেয়। সে লোকজনদের বলে, আমার সাথে আসো, তোমাদেরকে অনেক কাজ করতে হবে। এদিকে নামি আর সানজি একটি জায়গায় বসে কথা বলতে থাকে। সানজি বলে, তোমার রেস্ট করা উচিত। নামি বলে, আমরা এখনই না পালালে আরো 2 দিন এখানে থাকতে হবে, আর আমরা এরাবাস্তাতে পৌঁছাতে আরো লেট করে ফেলবো। ডক্টর কোরিয়া তাদের কথা শুনে ফেলে। সে কিক মেরে ওয়াল ভেঙে বলে, রোগ না সারা পর্যন্ত এখান থেকে কেউ পালাতে পারবে না। বাইরে জোরো বরফের মধ্যে বসে থাকে আর ওসব বেকার কথা বলতে বলতে স্নোডল বানাতে থাকে। এদিকে ডক্টর কোরিয়া সানজি ট্রিটমেন্ট করতে থাকে। এরপর সে ডালটনকে বলে, অস্ত্রাগারের চাবি কোথায় তুমি কি জানো? ডালটন বলে, ওই চাবি তো সবসময় ওয়াফুলের সাথেই থাকে। যদি এমনটা হয় তাহলে তার সাথেই চাবিটিও আকাশে উড়ে গেছে। নামি বলে, এখন আমাদের ট্রিটমেন্টের ফি এর কথায় আসি। ডক্টর কোরিয়া বলে, তো তাড়াহুড়ো করার কি আছে? তোমরা তো এখানে 2 দিন থাকছোই, আর আমি তোমাদের পুরো শিপেই কবজা করব। না, আমি অস্ত্রাগারের চাবি বের করে বলে, তোমার এই চাবিটা লাগবে তাই না? ডালটন বলে, তুমি এটা কোথায় পেলে? নামি বলে, আমি ওয়াফুলের কাছ থেকে চুরি করেছি। ডক্টর কোরিয়া তার কাছ থেকে চাবি নিয়ে বলে, ঠিক আছে, ট্রিটমেন্টের জন্য কোনো টাকা নিব না, কিন্তু তোমাকে এখানে আরো 2 দিন থাকতেই হবে। নামি বলে, তাহলে আমার চাবি আমাকে ফিরিয়ে দাও। ডক্টর কোরিয়া বলে, শোনো মেয়ে, আমি এখন এই রুম থেকে যাচ্ছি, তাই এখানকার খেয়াল রেখো। ওখানে ড্রয়ারে আমার কোট রাখা আছে, আর আমি ক্যাসলে গার্ডও দিচ্ছি না। তাছাড়া ওই যুবকের মেরুদণ্ড সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। আর হ্যাঁ, এখান থেকে পালানোর চেষ্টাও করো না।
সে গ্রামবাসীদের নিয়ে ওখান থেকে চলে যায়। নাই বলে সে আমাকে তার কোট নিয়ে সানজিকে নিয়ে এখান থেকে পালাতে বলছে। এরপর সফারকে দেখানো হয় সে লুপির থেকে বেঁচে একটি জায়গায় বসে থাকে। লুপি গলা ফাটিয়ে তাকে ডাকতে থাকে। উৎসব বলে কেন তাকে ওভাবে খুঁজছো? জোরু বলে মনে হয় সে পাইরেট হতে চায় না। লুফি বলে আমি তাকে আমাদের সাথে নিয়ে যাবই। সে আবারও সফারকে ডাকতে থাকে। এদিকে নামি আর ভেবি সানজিকে টেনে ক্যাসেল থেকে বের করে আনে। বাইরে সফার লুফিদের সামনে আসে। লুফি বলে চলো একসাথে পাইরেট হই। সফার বলে এটা সম্ভব নয়। লুফি বলে অনেক মজা করতে পারবে। সফার বলে আমি একটি রেইনডিয়ার, আমার খুর আছে, আমার নাকও ব্লু, আর আমি কোনো মানুষও নই, আমি হচ্ছে একটি মনস্টার। আমি তোমাদের ফ্রেন্ড হতে পারবো না। আমাকে জয়েন করার জন্য বলছো, এজন্য ধন্যবাদ। আমি এখানেই থাকবো, কিন্তু একদিন আবার আমাদের মধ্যে দেখা হবেই। লুফি বলে এখনই চলো আমাদের সাথে। উপায় না দেখে সফার রাজি হয়ে যায়। সে ডক্টর কোরিয়ার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ভেতরে ঢুকে। উৎসব বলে আমি রশি রাস্তা তৈরি করে আসি। ওই লুফি আমার সাথে আসো। তারা দুজন চলে যায়। এদিকে ক্যাসলের ভিতরে ডক্টর কুরিয়া গ্রামবাসীদের সাহায্যে ক্যানন সাজাতে থাকে। একটি লোক বলে তুমি এতগুলো ক্যানন দিয়ে কি করবে? ডক্টর কুরিয়া বলে একটু পরেই বুঝতে পারবি। সে ডাল্টনের ঘরে ঢুকে বলে এখান থেকে মনে হচ্ছে কেউ চলে গেছে। ডাল্টন বলে তুমি যাওয়ার পরেই তারা চলে গেছে এখান থেকে। তখনই সেখানে সফার আসে। সফার বলে আমি একজন পাইলট হতে চাই, আমিও তাদের সাথে সমুদ্রে বের হব। আমি তাদের শিপে ডক্টর হব এবং তাদের সাথে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। ডক্টর কুরিয়া বলে তোমার মতো একটা রেইনডিয়ার কিভাবে পাইলট হতে পারবি? সফার বলে আমি রেইনডিয়ার তো কি হয়েছে, আমিও তো একজন পুরুষ। ডক্টর কুরিয়া বলে তুমি তো অনেক বড় বড় কথা বলছো, কিন্তু আমি পারমিশন দিচ্ছি না। তাদের সাথে যেতে হলে আগে আমার হাত থেকে বাঁচতে হবে। সে একটি এক্স ছুড়ে মারে তার দিকে। সফার ভয়ে পালানো শুরু করে। ডক্টর কুরিয়াও তার পিছনে পড়ে যায়। সফার একটি স্লেড নিয়ে দৌড়ে আসতে থাকে। বাকিরাও তাকে দেখতে পায়। সব বলে রাস্তা তৈরি হয়ে গেছে। সফার বলে তাড়াতাড়ি স্লেইতে উঠে পড়ো। তারা স্লেইতে উঠে রশি রাস্তা দিয়ে যেতে থাকে। নিচ থেকে লোকজন মনে করে ডক্টর কোরিয়া কোথাও যাচ্ছে। ডক্টর কোরিয়া বরফের উপর দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে। লুফিরা রশি থেকে নেমে বরফের উপর দিয়ে যাওয়া শুরু করে। লুফি বলে আরেকবার রশির উপর দিয়ে চলা শুরু করো, অনেক মজা লাগছে। নামি বলে গাধা, আমাদেরকে তাড়াতাড়ি সেল সেট করতে হবে। এদিকে ডাল্টন বলে এভাবে কেউ কাউকে বিদায় দেয় নাকি? ডক্টর কোরিয়া বলে আমি শুধু এতদিন একটা পেটের দেখাশোনা করছিলাম, জাস্ট এতটুকুই। তার চোখ থেকে পানি পড়তে থাকে। এরপর সে বলে সব ক্যানন তৈরি করো। গ্রামবাসীরা ফায়ার করার জন্য পজিশন নেয়। ডক্টর কোরিয়া বলে এখন ফায়ার করো। তারা ফায়ার করা শুরু করে। ডাল্টন বলে তুমি এসব কি করছো? ডক্টর কোরিয়া বলে দেখতে থাকো। নিচে থেকে লোকজন ক্যানন চালানোর শব্দ শুনতে পায়। তাদের সবার দৃষ্টি শুধু ক্যাসলের দিকে। ফায়ার করা শেষ হলে ডক্টর কোরিয়া বলে আলো জ্বালাও। এরপর আলো জ্বালানো হয়। দেখা যায় চারদিকে চেরি ব্লসমের কালারে ছেয়ে গেছে। এটাই ছিল ডক্টর হেলুকের ড্রিম। লুফিরাও দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। সপার সামনে দাঁড়িয়ে শুধু কাঁদতে থাকে। ডক্টর কোরিয়া বলে সাবধানে থেকো আমার বোকা ছেলে। এরপর লুফিরা গোয়িং মেরিতে উঠে পড়ে। সপার মন খারাপ করে একটি জায়গায় বসে থাকে। আর লুফি তার নাকে মুখে কাঠি লাগিয়ে আজব নৃত্য প্রদর্শন করতে থাকে। উসব সফারকে এনে ড্রিঙ্ক করতে বলে। সানজি বলে গান করো। লুফি দুইটা চপস্টিক দিয়ে বলে এগুলো নাকে মুখে লাগাও। সফার তো কিছুই বুঝতে পারে না। নামি বলে তুমি কিছু পাগল ফ্রেন্ড বানিয়েছো, চিন্তা করো না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। ভেবি কারুকে বলে তুমি ওখানে পানিতে ফ্রিজ হয়েছিলে কেন? আসলে জোরোকে বাঁচাতে গিয়ে কারু যখন পানিতে নেমেছিল তখন সে পুরোই জমে যায়। এজন্যই অপুলের সোল্ডাররা কারুকে খুঁজে পায়নি। জোরো বলে মনে হয় সে পিছলে পানিতে পড়ে গিয়েছিল। সে হাসতে থাকে। কিন্তু সফার কারুর ভাষা ট্রান্সলেট করে বলে জোরো নামের লোকটিকে বাঁচানোর জন্য আমি পানিতে নামি এবং জমে যাই। নামি এসে জোরোর মাথায় মারে। ভেবি বলে তুমি কিভাবে কারুর ভাষা বুঝতে পারছো? সফার বলে যেহেতু আমি একটা অ্যানিমেল, তাই অ্যানিমেলের ভাষা বোঝাটা কোনো আশ্চর্যের বিষয় নয়। নামি বলে তুমি তো অনেক চমৎকার। একদিকে তুমি একজন ডক্টর, অপরদিকে আবার সব প্রাণীর ভাষাই বুঝতে পারো। সফার তার প্রশংসা শুনে আজব মতো করতে থাকে। লুপিয়াস জোরু বলে তাহলে সে একজন ডক্টর, এটা আগে বলবে না? নামি বলে তাহলে তুমি কেন তাকে জয়েন করার জন্য এত উঠে পড়ে লেগেছিলে? লুফি বলে সে কথা বলতে পারে, আর তার কাছে 7টা ফর্মও আছে, এজন্য। সানজি বলে আসল কারণ হচ্ছে সে ইমার্জেন্সি ফুড। সফার বলে আমি তো আমার ব্যাগ ক্যাসলেই ছেড়ে এসেছি। নামি বলে তাহলে এটা কার ব্যাগ? সফার বলে তুমি এটা কোথায় পেয়েছো? নামি বলে এটা তো স্লেটেই পড়েছিল। সফার বুঝতে পারে ডক্টর কুরিয়া এই কাজ করেছে। এরপর সফার জয়েন করার খুশিতে তারা পার্টি করতে থাকে। এদিকে ডাল্টন আর কুরিয়া বসে কথা বলতে থাকে। ডক্টর কুরিয়া বলে তুমি এখন কি করবি? ডাল্টন বলে আমি ওয়াফলের সাথে কাজ করে অনেক পাপ করেছিলাম, এখন সেগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে। এই দেশকে নতুন ভাবে তৈরি করতে যা করার দরকার পড়বে আমি সব করব। ডক্টর কুরিয়া বলে একটি দেশের খেয়াল রাখার মতো হৃদয় কি তোমার আছে? ডাল্টন বলে অনেক আগে আমি 10 বছরের একটি মেয়ের কাছ থেকে এটা শিখেছি। এরপর 5টে সিন দেখানো হয়। ওয়াপুল, চেস, কুরুমারিমো আর ডাল্টন হলিল্যান্ড মেরিজয়েসে এসেছে। রাবাস্তার রাজা মানে ভেবির বাবার নেফারটারি কোবরাও সেখানে আসে। ডাল্টন তাকে দেখে বলে তাহলে এটাই হচ্ছে মহান রাজা কোবরা, যার সুনাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সেখানে আরো বিভিন্ন দেশের রাজাও এসেছে। একজন রাজা বলে রিভলিউশনারি ড্রাগন হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্টের শত্রু। এটা হচ্ছে ওই ড্রাগন যাকে আমরা লকডাউনে দেখেছিলাম। ওই রাজাটি কথা বলতেই থাকে।
কিন্তু ওয়াপলের সেদিকে কোনো মনোযোগ নেই। সে নাকে আঙুল ঢুকিয়ে বলে, ড্রাগন ওয়ার্ল্ড গভর্নমেন্টের শত্রু হলে আমার কিছু করার নেই, আমার দেশ ভালো থাকলেই হলো। কোবরা তাকে ধমক দিয়ে বলে, তুমি এরকম স্বার্থপরের মতো কথা কিভাবে বলতে পারো? তোমার কি মনে হয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট কিসের জন্য তৈরি হয়েছে? ওয়াপল তার উপর অনেক রেগে যায়, কিন্তু কিছু বলে না। সে মিটিং থেকে বের হয়ে চলে যেতে থাকে। তখনই তার সামনে পড়ে ছোট ভিবি। সে এসে ভিবিকে একটা চড় মেরে বলে, উপস, আমার হাত ফসকে গেল। এগারাম দৌড়ে ভিবির কাছে আসে। অপুল বলে, যদি আমি ভুল না করি তাহলে তুমি হচ্ছে এরাবাস্তার প্রিন্সেস। এগারাম তো অনেক রেগে যায়, কিন্তু ভিবি তাকে থামায়। ভিবি বলে, সরি, আমি তোমার রাস্তায় এসেছি। ডাল্টন ভাবে কতটা বুদ্ধিমান মেয়ে। এটা হচ্ছে ওয়ার্ল্ড সুমিত, যেখানে অনেক রাজারাই আসে। সামান্য একটা আর্গুমেন্ট নিয়ে এখানে যুদ্ধ শুরু হতে পারে। সে তো কম বয়সে এটা বুঝতে পেরেছে। অপুল তো ওখান থেকে চলে যায়, কিন্তু ডাল্টন লুকিয়ে দেখতে থাকে। তারা চলে যাওয়ার পর ভিবি ব্যথায় জোরে জোরে কাঁদতে থাকে। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। ডাল্টন এই বিষয়ে ভাবতে থাকে। সেখানে 20 এমডিএসও আসে। তারা বলে, আমাদেরকেও আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিন। তখনই সেখানে দুটি লোক এসে ডাল্টনকে লুপির ওয়ান্টেড পোস্টার দেখায়। ডাল্টন বলে, তার উপর এত বেশি বাউন্টি বের করা হয়েছে, কিন্তু তোমরা এটা কোথায় পেয়েছিলে? লোকটি বলে, এটা প্রায় 1 সপ্তাহ আগে আমরা পেয়েছিলাম, কিন্তু তোমাকে দেখাতে পারিনি। 1 সপ্তাহ আগে রুবেল টাউনে একটি লোক আসে। সে ব্ল্যাক বিয়ার্ডের খোঁজ করছিল। যখন সে জানতে পারে যে ব্ল্যাক বিয়ার্ড এখান থেকে অনেক আগেই চলে গেছে, তখন সেই পোস্টারটি দেয় আর বলে, আমরা তাকে চিনি কি না। লোকগুলো বলে, আমরা তাকে চিনি না। তখন ওই ছেলেটি বলে, যদি সে এখানে আসে তাহলে তাকে বলে দিও যে আমি এরাবাস্তায় তার জন্য 10 দিন অপেক্ষা করব। সে ওখান থেকে চলে যেতে থাকে। লোক দুটি বলে, তোমার নাম তো বলে যাও। ছেলেটি বলে, আমার নাম আছে এস। তাকে আমার নাম বললেই সে চিনে যাবে। তখনই একটি রেস্টুরেন্ট থেকে মালিক বের হয়ে বলে, তাকে আটকাও, সে খাবারের দাম দেয়নি। ডক্টর কুরিয়া লুপির ওয়ান্টেড পোস্টার দেখে বলে, তুমি কি গোল্ডি রজারকে চিনো? ডাল্টন বলে, তুমি কি গোল্ড রজারের কথা বলছো? ডক্টর কুরিয়া বলে, তাকে বর্তমান মানুষ ওই নামেই চিনি। এই ছেলেটির নামেও ডি আছে। তাহলে ডি এখনো বেঁচে আছে? মনে হয় আমার রেইনডিয়ার কোনো অসাধারণ লোকের সাথেই তার যাত্রা শুরু করেছে। এরপর গোয়িং মেডিসিন দেখানো হয়। সপার আশ্চর্য হয়ে সমুদ্র দেখতে থাকে। তখনই তাদের উপর দিয়ে একটি পাখি উড়ে যায়। লুফি বলে, এটা হচ্ছে সিগ্যাল। নামি বলে, সিগ্যাল এত বড় হয় নাকি? লুফি সিগ্যাল বলে ডাকতে থাকে। পাখিটি ঘুরে তাদের দিকে আসে। লুফি বলে, আমি বলছি না এটা সিগ্যাল। পাখিটি এসে লুফিকে তুলে নিয়ে যায়। নামি আর সফার তো অনেক ভয় পেয়ে যায়। সফার বলে, লুফিকে একটি পাখি নিয়ে গেছে, কিন্তু উসব সানজি আর জোরো নিশ্চিন্তে তাস খেলতে থাকে। সফার বলে, তোমরা এত চুপচাপ বসে আছো কেন? জোরো বলে, সে কি বলেছে যে তার সাহায্য লাগবে? সফার বলে, না। জোরো বলে, তাহলে চিন্তা করতে হবে না। তখনই লুফি পাখিটিকে নিয়ে শিপে এসে পড়ে আর বলে, আজকে মিটের ব্যবস্থা হয়ে গেল। পাখিটি জোরে পড়ার কারণে জোরোরাও মেঝেতে পড়ে যায়। লুফি বলে, তোমরা কি ঘুমাচ্ছ নাকি? তিনজন একসাথে বলে, তোমার কারণে আমাদের খেলাটি নষ্ট হয়ে গেল। নামি উপরে এসে বলে, আমরা খুব শীঘ্রই এরাবাস্তায় পৌঁছে যাব। সফার তো ভিভি আর ক্রোকোডাইলের বিষয়ে জানে না, তাই পুরো টিম তাকে জ্ঞান দিতে থাকে। এরপর ভিভি এসে বারোকক্সের বিষয়ে বলতে থাকে। বারোকক্সের বস হচ্ছে ক্রোকোডাইল, আর তার কোড নেম আছে মিস্টার জিরো। সেখানে 12টা এজেন্ট আছে এবং একটা অ্যানিমেল আছে যেটা সরাসরি বসের কাছ থেকে অর্ডার নিয়ে আসে। প্রত্যেকজন এজেন্টের সাথে একজন করে ফিমেল পার্টনারও আছে, যেমন মিস্টার ওয়ানের সাথে মিস ডাবল ফিঙ্গার। শুধু মিস্টার টু এর সাথে কোনো পার্টনার নেই। মিস্টার থ্রির সাথে মিস গোল্ডেন উইক, মিস্টার ফোরের সাথে মিস মেরি ক্রিসমাস, মিস্টার ফাইভের সাথে মিস ভ্যালেন্টাইন। মিস্টার ওয়ান থেকে মিস্টার ফাইভ পর্যন্ত তাদেরকে অফিসার এজেন্ট বলা হয়। তাদের প্রত্যেকের কাছে ডেভিল ফুটের পাওয়ার আছে। এছাড়াও 200 জন স্পেশাল লোক আছে, যাদেরকে বিলিয়ন্স, এবং 1800 জন এক্সট্রা লোক আছে, তাদেরকে মিলিয়ন্স বলা হয়। উৎসব বলে, এর মানে আমাদের এনিমির সংখ্যা হচ্ছে 2000 জন। এরপর লিটল গার্ডেনের সিন দেখানো হয়। সেখানে মিস্টার টু মানে বনকেলের শিপ পৌঁছে গেছে। সে কাউকে মারতে মারতে বলে, তোমার কি মনে হয় আমি কি? এখান থেকে 1000 মাইল দূরে যখন কোনো বাচ্চা কান্না করে, তখন তার মা বলে, চুপ কর, না হলে কানের নিচে একটা বসিয়ে দিব। তুমিই তো নেভিগেটর, এখন বলো তো বসের অর্ডার কি ছিল? লোকটি বলে, এরাবাস্তা থেকে লিটল গার্ডেনে যাওয়ার রাস্তায় মিস্টার থ্রির দেখে তোমরা পেয়ে যাবে এবং তাকে সেখানেই মেরে ফেলো। মিস্টার টু বলে, আমরা লিটল গার্ডেন পর্যন্ত চলে আসলাম, কিন্তু মিস্টার থ্রি কোথায়? যদি আমি তাকে মারতে না পারি তাহলে বস মিস্টার ওয়ানকে পাঠাবে আমাকে মারার জন্য। এরপর তারা আবারও এরাবাস্তার দিকে রওনা দেয়। মিস্টার টু বলে, রাস্তায় যতগুলো শিপ পড়বে সবগুলোতে ভালো করে নজর রেখো।